প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠানে। গত পর্বের পরের পর্ব ধারাবাহিকতা এই অনুষ্ঠানটি। আমরা পটুয়াখালী জেলার দুমকি উপজেলার 1 নম্বর পাঙ্গাশিয়া ইউনিয়নের দক্ষিণ পাঙ্গাশিয়া গ্রামে আছি এবং শফিকুল ইসলাম উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দুমকি পটুয়াখালী, তিনি আমার সঙ্গে আছেন, সহযোগিতা করছেন, মায়েরা আছেন এবং স্টুডিওতে আমরা স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর নীলুফা সুলতানাকে পেয়েছি, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের তিনি গাইনি ও বন্ধ্যাত্ব বিভাগের বিভাগীয় প্রধান, তিনি এখন পিআরএল এ আছেন। আমরা আপাকে নানান সময় জ্বালাই, এই জ্বালানোরও অংশ যে একই সঙ্গে 2 পর্ব আমরা করতে হচ্ছে, কোনো উপায় নাই। এতজন 60-70 জন মানুষ বসে থাকেন কথা শোনার জন্য, তাদের কথা তো শুনতেই হবে। অনেক ধন্যবাদ, আমরা কথা চালিয়ে যাই। এবারে বলবে যে যিনি, ওনার নামও ফাহিমা বেগম, উনি একজন সক্ষম দম্পতি, খুব সম্ভবত টিউবেক্টমি হইতে উনি। আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন? জি ভালো আছি ফাহিমা আপা। আগের জন্য ফাহিমা আপা, আপনিও ফাহিমা আপা। আপনার বয়স কত? আমার 37 বছর বয়স। 37। বাচ্চা কয়জন? আমার 3 মেয়ে। 3 মেয়ে। এখন কি সমস্যা? আমার আপা সিজার হয়েছে 15 বছর আগে, কিন্তু আমি অনেক পেটে ব্যথা, তারপর প্রস্রাবের রাস্তার ভিতরে মনে হয় সুই দিয়ে ইঞ্জেকশন দেয়, সবসময় তলপেট ব্যথা থাকে, আমি ভারী কাজ করতে পারি না, আমার ভিতরে মনে হয় কিছু একটা ভারী কিছু ওজন আছে, আমি ওই জন্য ব্যথায় ভুগতেছি, আর মনে হয় ঘাও আছে। ছোট বাচ্চাটা মানে 15 বছর আগে হয়েছে সবশেষ না, এবং সিজার করে হয়েছে, তারপর থেকে এই সমস্যা? হ্যাঁ, 3টাই সিজারের। জি, 3টাই সিজার। আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেক ব্যথা, আর অনেক সময় মানে ফুলে থাকে, ব্যথা আমি পাড়াই দিতে পারি না, অনেক কাজই করতে পারি না। আচ্ছা, তাহলে এতদিন 15 বছর ধরে আমি ডাক্তার দেখাইছি, অনেক ডাক্তার দেখাইছি, আচ্ছা, কিন্তু আমার ব্যথাই কমে না। স্বামী কি করে ফাহিমা আপা? আগে ব্যবসা করতে, এখন বাইরে থাকে। আপনার ব্যথাটা মানে ব্যথার সাথে কোনো কিছু কি জড়িত আছে কিনা, যেমন মনে করেন পেশাব, পায়খানা, খাওয়া, সহবাস, মাসিক, কোনো সময় কি কোনো ব্যথার সাথে এটা জন্য সব সময় ব্যথাটা করে যায়? হ্যাঁ, গেল বছর জানুয়ারি মাসের থেকে 3-4 মাস আমার অনার্গল 22 দিন যাবত থাকতো, 4 মাসে আর কি, 22 দিন 23 দিন। ওইটা দেখাইছে ডাক্তারের কাছে, তারপর একটু কমছে, কিন্তু এখন আবার মাসে 2বারও হয়। আচ্ছা, তার মানে আপনার মাসিকেরও একটু সমস্যা আছে। এটা আসলে হয় কি যে 3টা যখন সিজার হয়, আলটিমেটলি দেখা যায় যে পেটের ভিতর কিছুটা অ্যাডহেশন মানে কি একটার সাথে একটা মানে অর্গানের সাথে একটু লেগে যায়, হ্যাঁ লেগে যায়, এটাকে বলা হয় অ্যাডহেশন। এই লেগে যাওয়ার ফলে দেখা যায় যে ওনার পেশাব বা পায়খানা করতে গেলে একটা অর্গান যখন ফাংশনিং হয় সাথে টান লাগে, অন্যগুলো একটু টান লাগে, তাতে হয়তো কি একটু সবসময় একটা ক্রনিক পেলভিক পেইন, যেটাকে আমরা বলি ক্রনিক, সবসময় হয়, মানে সবার বেলায় হয়? সবার বেলা হয় না, অনেক সময় যে সিজারের পরে কারো অ্যাডহেশন বেশি হয়, কারো কিছু হয় না। এটা কিন্তু শুধু যে মানে পরে ইনফেকশন হয়ে হয় তাই না, অনেকের টিস্যু এক এক রকম রেসপন্স করে, এক এক রকম সেনসিটিভ হয়, তো যার জন্য কারো একটু অ্যাডহেশন বেশি হয়, কারো কিছুই হয় না। আমরা 4টা-5টা সিজারের পর ওপেন করে দেখি খুব ভালো আছে, আবার একটা সিজারের পর দেখা যায় যে অনেক বেশি অ্যাডহেশন। এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, কখন অপারেশনটা হয়েছে, কে অপারেশনটা করেছে, অপারেশনের পরে কেমন ছিল, রেখে আসছে, পরে ইনফেকশন হয়েছে কিনা, এবং আলটিমেট অনেকটা ইয়ে আছে যে টিস্যু রিঅ্যাকশনের উপর। আমার টিস্যু রিঅ্যাকশন আপনার টিস্যু রিঅ্যাকশন এক হবে না। হ্যাঁ, দেখা যায় যে আপনার হয়তো কিছুই হবে না, আমার একটা অপারেশনের পর অনেক সমস্যা হতে পারে। তো এই ব্যাপারগুলো জড়িত। তাছাড়া এই পেটে ব্যথার জন্য আমরা অনেক সময় দেখি যে ইউরিনিয়া, এটা আমি যেটা বললাম যে 3টা সিজারের পর ক্রনিক একটা পেলভিক পেন হতেই পারে, আর মাসিক যেহেতু বেশি হচ্ছে সেইখানে একটা অবশ্যই একটা ক্রনিক ইনফেকশন একটা আছে, যেটাতে ওভারিটাও ইনভলভ হয়েছে, না হলে তার মাসে 2বার হতো না, মাসিকের পরিমাণ বেশি হতো না। মাসিকের পরিমাণ যেহেতু বেশি হয়, আপনাকে অবশ্যই জরায়ু এবং ওভারিতে অন্য কোনো সমস্যা আছে কিনা সেটাও দেখতে হবে। সেটা ভালো করে দেখে এটার একটা চিকিৎসা আপনাকে নিতে হবে। এটা আমরা হরমোন দিয়েও চিকিৎসা করে থাকি, হরমোন দিয়ে চিকিৎসা করলে দেখা যাবে যে আপনার মাসিকটা নিয়মিত হবে, ব্যথাটাও অনেক সময় কমে যাবে। আবার এরপরে আরেকটা ব্যাপার আছে এন্ডোমেট্রিওসিস, যেটা এখন ইদানিং অনেক বেশি পাওয়া যাচ্ছে। এখন আপনার সেই এন্ডোমেট্রিওসিস কিনা সেই জিনিসটাও কিন্তু আমরা পরীক্ষা না করলে বুঝতে পারবো না। হাতে পরীক্ষা করব আমরা আপনাকে এক্সামিনেশন করব, ইন্টারনাল এক্সামিনেশন করেই কিন্তু বোঝা যাবে। তাহলে আপনার ব্যথাটা
3-4টা কারণ হতে পারে। একটা হলো সিজারের পর অনেক বেশি অ্যাডহেশন হয়ে গেছে, চারিপাশে অর্গান অন্যান্য জিনিসগুলো লেগে গেছে জ্বরের সাথে, এই জন্য ব্যথা হতে পারে। 2 নাম্বার ইউরিন ইনফেকশন হলেও ব্যথা হতে পারে। 3 নাম্বার ওভারি এবং আশেপাশে অন্য জিনিসকে ইনফেকশন হয়ে ব্যথা হতে পারে। 4 নাম্বার যেটা বললাম, এন্ডোমেট্রিওসিস নামে একটা অসুখ আছে, যেটা মাসিকের ব্লাডটা পেলভিক অর্গানের অনেক জায়গায় গিয়ে পড়ে থাকে, সেইটা ইদানিং এত বেশি পাওয়া যাচ্ছে। কারণটা তো নিশ্চয়ই কারণ আছে, হ্যাঁ অবশ্যই কারণ আছে। জরায়ুতে 3টা লেয়ার থাকে, 3টা পর্দা। তো ভিতরের যে পর্দাটা, সেই পর্দাটা ওভারিতে থেকে হরমোন আসে বডিতে, ওভারির হরমোনের উঠানামার সাথে সেই পর্দাটার কিন্তু অনেক চেঞ্জ হয়। ঠিক আছে, সেই পর্দাটা সারা মাসে প্রিপেয়ার্ড হয় প্রেগনেন্সি রিসিভ করার জন্য। যখন কেউ প্রেগনেন্ট হয় না, তখন কিন্তু হরমোনটা যখন বডির থেকে কমে যায়, তখন সেটাই মাসিক আকারে বের হয়ে যায়, পুরা এন্ডোমেট্রিয়ামটা বের হয়ে যায়। এই এন্ডোমেট্রিয়ালের ব্লাডগুলা শুধু আমাদের কি হয়, মেয়েদের মাসিকের রাস্তা দিয়ে বের হয়ে যায় জরায়ু থেকে, কিন্তু এটা উল্টো দিকেও যায়, পেটে ছড়ায় পড়ে বিভিন্ন কারণে। ওই যে টিউব আছে, টিউব দিয়ে মেইনলি চলে যায়। আরও অনেকগুলো মানে থিওরি আছে যেগুলোতে যে এই যে মাসিকের যে এন্ডোমেট্রিয়ামটা জরায়ুর ভিতরেই না থেকে শরীরের মাথা, ব্রেন থেকে শুরু করে লাংস থেকে শুরু করে এমন কোনো জায়গা নাই যেটা ছড়িয়ে যেতে পারে। সেটা যখন ছড়িয়ে যায়, অথবা নতুন করে ওইসব জায়গায় তৈরিও হতে পারে এন্ডোমেট্রিয়াম, জরায়ুর ভিতরের লেয়ারটার মতো তৈরি হয়ে যাওয়ার পর ওই যে যেটা হরমোনের ইনফ্লুয়েন্সে মাসিক হবে, রক্ত জমা হবে। জরায়ুর থেকে যেমন রক্তটা বের হওয়ার একটা রাস্তা আছে, কিন্তু ব্রেনের এক জায়গায়, লাংসের এক জায়গায়, অন্যান্য জায়গায়, ওভারিতে সবচেয়ে বেশি হয়, ওটা তো বের হওয়ার কোনো রাস্তা নাই। এই রক্তটা জমে 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 টিউমারের মতো হয়ে যাবে, এটাকে বলে তখন বলে এন্ডোমেট্রিওমা, একটা টিউমার। আর এই জন্য সিভিয়ার পেন হবে, কারণ ব্লাডটা তো কোথাও বের হতে পারছে না, সে একটা ক্লোজড জায়গার মধ্যে খালি ব্লাড জমাই হচ্ছে, বাইরের স্ট্রেচিং হচ্ছে। এত সিভিয়ার পেন যে দুর্বিষহ হয়ে যায় জীবন। এই মানে আরো ডিটেলস এটা জানতে হবে, এটা এখন অল্প সময়ের জন্য এত ডিটেলস বলা যাচ্ছে না। তাই মোদ্দা কথা যে জরায়ুর ভিতরের যে এন্ডোমেট্রিয়াম যে লেয়ারটা, এটা শরীরের বিভিন্ন জায়গায় একটা হচ্ছে টিউবের মাধ্যমে চলে যায়, ব্লাডটা গিয়ে এন্ডোমেট্রিয়াম ওখানে প্রতিস্থাপিত হয়, হয়ে ওইখানে আবার নতুন করে গ্রো করে, অথবা নতুনভাবে এন্ডোমেট্রিয়াম তৈরি হয়। বডির কোনো জায়গায় এন্ডোমেট্রিয়াম তৈরি হলেই সেটা হরমোনের উঠানামার সাথে সাথে হয় এবং ওখানেও ব্লিডিং হয়। মাসিকের ব্লিডিংটা বের হয়ে যায়, ওই ব্লিডিংটা ওখানে জমা হয়ে থাকে। যখনই মাসিক হবে তখনই দেখে যাবে যে একজনের এই জায়গা ব্যথা করতেছে, মাথা ব্যথা করতেছে, লাংসে ব্যথা করতেছে, মানে ওই সব জায়গায় ব্লিডিংটা হচ্ছে। এই ব্লিডিংটা বের হওয়ার তো কোনো জায়গা নেই। হ্যাঁ, সেটাকেই বলে হয় এন্ডোমেট্রিওসিস। এবং এটা তো মানে অনেক ফ্যাটাল, অনেক অনেক মানে কি ফ্যাটাল, এটা ক্যান্সার না, এর জন্য মরে যাবে না, কিন্তু সাফারিংসটা এত বেশি, সেটাই বলছি, এত বেশি লাইফ হেল করে দেয়। আর বড় কথা যে এন্ডোমেট্রিওসিস যখন রিপ্রোডাক্টিভ এজে হয়, তখন বাচ্চা না হওয়ার অন্যতম একটা কারণ হলো বন্ধ্যত্বের অন্যতম কারণ। 50 to 70% বন্ধ্যত্বের জন্য এটা, কিন্তু এন্ডোমেট্রিওসিস যাদের আছে 70% মহিলারই বাচ্চা হয় না, বন্ধ্যত্বে ভুগে। এটা নিয়ে আলাপ করতে হলে একটা সেশন লাগবে। এটা এখন আমরা কিশোরীদের নিয়ে বসে এটার একটা আলোচনা, কিশোরীদের এখন হচ্ছে এন্ডোমেট্রিওসিস। শফিক ভাই, তারপরে কে আছে? তারপর আছে নয়ন আছে, তারপর নয়ন। আসসালামু আলাইকুম। জি, কেমন আছেন? ভালো। ভালো গলা জোর নাই, ভালোটা কি বেশি ভালো নাই নাকি? না, কি হয়েছে নয়নাপা? কোমরে ব্যথা আছে, তলপেট ব্যথা আছে। কতদিন ধরে? আপনার বয়সটা বলেন। বয়স 25। বাচ্চা কয়জন? বাচ্চা এক ছেলে এক মেয়ে। ছোট বাচ্চার বয়স কত? 12। বড়টা ছোটটার চেয়ে কয় বছরের বড়? 1.5 বছরের বড়। 1.5 বছর। আচ্ছা, তাহলে বড়টার বয়স হলো 14। অনেক ছোট কালে বিয়ে হয়েছে? মানে আপনার বয়স না, একটু বয়সই হয়েছে, অত ছোট তো হয় নাই রে। কোনো পদ্ধতি নিচ্ছেন? পদ্ধতি এখন নিয়েছিলাম, খোলার পরে বাচ্চা পেটে। এখন খোলার পরে, তার মানে আপনি কি কপারটি পরেছিলেন? জি।
হ্যাঁ, কিন্তু বুঝা আসল কথা গেল। তো বলেন না, এখন তো বাচ্চা পেটে আপনি। জি এখন বাচ্চা পেটে? জি আচ্ছা আচ্ছা। এটা তো আগে বলতে হবে। বাচ্চা পেটে হলে পেটে ব্যথার একরকম চিকিৎসা, বাচ্চা পেটে না থাকলে পেটে ব্যথার আরেকটা, হ্যাঁ, একরকম সব কথা চিকিৎসা, তো হ্যাঁ। বলতে হবে। তো আপনিও কি কোনো ডাক্তারের শরণাপন্ন হয়েছেন এর জি মধ্যে? জি হয়েছেন? আল্ট্রাসোনোগ্রাম করেছেন? জি করেছি, পেশাব, রক্ত এগুলো পরীক্ষা করেছেন? এগুলো সব করেছি। আচ্ছা, বাচ্চা ঠিক আছে? বাচ্চা এমনি ঠিক আছে বলছে, দুইজনেরই এই সমস্যা। দুইজনেরই সমস্যা মানে বুঝতে বাচ্চা পারলাম না। বাচ্চা পেটে দুইজন বললো এরই। ও, কোথায় twin জমজ? pregnancy। জি জমজ বাচ্চা তো, আচ্ছা, টুইন প্রেগন্যান্সি। আচ্ছা, যমজ বাচ্চার বেলায় কিন্তু যত্নটা আপনাকে আরো বেশি নিতে হবে, ডবল যত্ন নিতে হবে, বেশি করে এনিমিক হবেন, পেটটা তাড়াতাড়ি বড় হবে, হ্যাঁ, অনেক সমস্যা। আপনার প্রেশার ঠিক আছে তো? আচ্ছা, কোমর ব্যথা, হালকা হালকা কোমর ব্যথা প্রেগনেন্ট হলে হয়, এটা আমি আগেও দুবার বলেছি। কোমর এবং ব্যথা সেটা আগে থেকেই আছে আমার। আগে থেকে আছে, তলপেট হ্যাঁ, ব্যথা, সেটা হ্যাঁ। একটু বাড়তে পারে। তো বেশি হলে আপনি না প্যারাসিটামল জাতীয় ওষুধ খাবেন, এর বেশি কিছু লাগে না। সেটা হচ্ছে আপনার বডির ইয়েটা শীত দ্বারাটা চেঞ্জ হওয়ার জন্য বেশি ব্যথা হয়। তো তলপেটে ব্যথার জন্য যেটা আপনি একটু পানি বেশি করে খাবেন, ব্যথার ওষুধ খাবেন, পেশাবটা যদি দেরিতে পরীক্ষা করে থাকেন আবার একটু করবেন। কারণ কি, প্রেগনেন্সিতে অনেকগুলা মানে জিনিস শরীরে আসে, সেগুলোর জন্য ঘন ঘন পেশাবে ইনফেকশন হতে পারে। আর যদি ডায়াবেটিস থাকে, মানে রক্তশূন্যতা থাকে, তাহলে কিন্তু ইনফেকশনটার রেটটা অনেক বেশি। হ্যাঁ, সেই জন্য এটা আমাদের দেখা উচিত। হ্যাঁ, পেশাব ঘন ঘন হয়। তো পেশাব ঘন ঘন হওয়ার এমনি তো বাচ্চা মানে আপনার জরায়ুটা যখন বড় হবে, পেশাবের থলিতে একটু চাপ দেয়, এমনি তো পেশাব ঘন ঘন একটু হতে পারে। তাছাড়া দুই হয় এরকম। আগের থেকে যদি হয়, প্রেগনেন্সির আগের থেকে পেশাব ঘন ঘন হইলে এটার একটা কারণ থাকে, হ্যাঁ। আর প্রেগনেন্ট অবস্থায় পেশাব ঘন ঘন হইলে কোনো কারণ ছাড়া জরায়ু বড় হওয়ার কারণে হয়। জরায়ুর সামনেই থাকে মূত্রথলিটা, জরায়ুটা বড় হলে ওটার উপর একটু চাপ দিয়ে একটু পরপরই বাথরুমে যাওয়ার বেগ হয় এবং যায়। তারপরেও সেটা কি শুধু এই জন্যই হচ্ছে, না ইনফেকশনের জন্য হচ্ছে, না সুগার বেশির জন্য হচ্ছে, এটা কিন্তু পরীক্ষা করে দেখা অত্যন্ত জরুরি। তো যাই হোক, আপনার ব্যথার জন্য আমরা একটা অ্যালজিন ট্যাবলেট আমরা দিব, দুবেলা করে 5 দিন খাবেন। আর পাশাপাশি কিন্তু এই পরীক্ষাগুলো করতে হবে। আপনাকে টিকা নিতে হবে 5 মাস শেষ হওয়ার পরে, টিটেনাসের টিকা নিতে হবে 2 মাসে। এটা আপনি মনে করে নেবেন। তখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আল্ট্রাসোনোগ্রাম করতে হবে 5 মাসের সময়, সেটা করবেন। পাশাপাশি আমি যে কয়টা পরীক্ষা বললাম সেটা কিন্তু করবেন। শুধু জরায়ুর যে পরিবর্তন হচ্ছে তা না, সারা বডিতেই কিন্তু চেঞ্জ হচ্ছে গর্ভাবস্থায়, এবং ইনফেকশনের রেট বেড়ে যাচ্ছে। কারণ কি, যে হরমোনগুলো আসে সেগুলো ইউরিনারি স্ট্যাসিস করে। স্ট্যাসিস মানে যে ওই মূত্রথলিটা থেকে ওই পেশাব একদম ক্লিয়ার হয়ে বের হয়ে যায় না, কিছুটা থেকে যায়। সুতরাং ইনফেকশনের চান্সটা এই অবস্থায় অনেক বেশি। সেই জন্য আমরা বারবারই একটা কথা বলছি যে প্রেগনেন্সিতে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন অনেক বেশি চান্স, সেটা বারবার ইউরিন টেস্ট করে কিন্তু দেখতে হবে। যেহেতু আপনারা গ্রামে থাকেন, অত বেশি সুযোগ নাই, অন্তত 2 বার বা 3 বার যদি এই রকম সিমটম হয়, একটু পেশাবটা পরীক্ষা করে দেখা উচিত। আর আরেকটা ব্যাপার, সারাক্ষণ একই রকম যদি ব্যথা হয়, তাহলে ওই যে জরায়ু বড় হচ্ছে, দুপাশে টান লাগতেছে, সেই ব্যথাটা, সেটার জন্য কিন্তু চিন্তিত হওয়ার কিছু নাই। হ্যাঁ, যেটা যদি হালকা পাতলা সহ্যের মধ্যে থাকে, অত বেশি চিন্তিত হওয়ার কিছু নাই। ওকে ওকে নয়নাপা, ভালো থাকেন। যে দিদি এবারে সংযুক্ত হবে সালমা আক্তার, একজন কিশোরী। আপু আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। সালমা কেমন আছেন? জি ভালো। বলেন কি? আমার পিরিয়ডের সময় অনেক বমি বমি ভাব হয়, আচ্ছা, আর এইটুকুই। আর শরীর একটু দুর্বল লাগে। আচ্ছা, কোন ক্লাসে পড়েন? আমি অনার্সে পড়ি। অনার্সে, বাবা। আচ্ছা, এইটা কি নতুন নতুন শুরু হয়েছে যে না, period এর সময় আগে ছিল অল্প কিছু, কিন্তু এখন মানে যত বয়স হচ্ছে না অত বেশি হচ্ছে। ওইটা কি বমি বমি ভাবটা কি পিরিয়ড শুরু হওয়ার শুরু থেকে হয় নাকি একটু মাঝে মাঝে? শুরু থেকে 5-6 ঘন্টার মতো এরকম থাকে, তারপরে কমে আস্তে আস্তে। তারপরে আস্তে আস্তে কমে যায়। আচ্ছা, অনেকেরই মাসিক শুরু হইলে যে হরমোনের যে চেঞ্জগুলো আছে, প্রোজেস্টেরন, তার জন্য বিষণ্ণতা, মেজাজ খারাপ হয়ে যাওয়া, হ্যাঁ, বমি বমি, আর অ্যাসিডিটিটার জন্য হয়। আপনার মানে কি এই বুকে জ্বালা পোড়া বা এই ধরনের কোনো সমস্যা আছে? জি না, আমার এই ধরনের সমস্যা নাই। তাহলে এটা আপনি একটু গ্যাস্ট্রিকের ওষুধ 2 বেলা ওই খেয়ে দেখতে পারেন। হ্যাঁ,
20 মিলিগ্রাম প্যান্টোপ্রাজল দুবেলা খেতে পারেন, একটু বমির ভাবটা কমবে আমার মনে হয়, এটা এর জন্য হয়। আর তাছাড়া একটু হরমোনের জন্য, মাসিক যখন হয় তখন হরমোন একটু ওঠানামা করে, অনেকেরই ভমিটিং টেন্ডেন্সি হতে পারে। এই গ্যাস্ট্রিকের ওষুধটা খেয়ে যদি না কমে তাহলে বমি তো হয়ে যায় না, বমি বমি ভাব হয়, তাই তো? জি। আচ্ছা, তো এই ওষুধটা খেলে কিন্তু বমির ভাবটা কমে যাবে। তারপরও যদি থাকে তাহলে কিন্তু এটার জন্য আমরা অনেক বেশি চিকিৎসা দেই না, এটার জন্য একটু কাউন্সিলিং করতে হয় যে এরকম একটু হতে পারে, ওটাকে অত এটা বেশি স্বাভাবিক। কনসেন্ট্রেট করা যাবে না। Right. আর আর, এই যে হরমোনের ওঠানামার জন্য এটা অনেকের হয়, তো এটার জন্য আমরা আলাদা করে কোনো ওষুধ তেমন আমরা দিতে চাই না, মানে না তো দেওয়াই এটাকে না ভালো। দেওয়াই ভালো। ঠিক আছে, ভালো থাকো সালমা। দিদি আফরোজা উইলিংলি কথা বলতে চাচ্ছে এখন। আচ্ছা, তোমার আচ্ছা। আফরোজা কাছেই আছে, ওনার সাথে কথা বলেন। আফরোজা, ভালো আছেন আপা? জি আপা ভালো আছি, বলেন। আমার যে সমস্যা, বুকের ভিতরে কামড় দেয়, নাভির গোড়ায় কামড় দেয়, বুক আর খাওয়ালায় রুচি না, আর কোমরটা ব্যথা করে, আর গর্ভবতীও বয়স 4 মাস পড়বে সামনের মাসে। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স 30, দুই ছেলে, ছোটটার বয়স কত? 6 বছর। 6। বুকের ভিতর কামড়ায় মানে হাইপার অ্যাসিডিটি হচ্ছে। এটার জন্য আপনার গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে হবে, দরকার হইলে লিকুইড যে এই যে তরল সাদা যে চুনের মতো ওষুধটা, সেটা 3 বেলা করে খেতে হবে একদম। এটা কিন্তু মাসের পর মাস চলে। হ্যাঁ, প্রেগন্যান্সিতে খুব ওই অ্যাসিডিটি গ্যাস হয়, অ্যাসিডিটি হয়, এবং যাদের একটু টেন্ডেন্সি আছে তাদের বেশি হয় এবং তারা সাফার করেও বেশি। এই ওষুধটা আপনাকে খেয়ে যেতে হবে। হ্যাঁ, আবার ডাক্তার দেখালাম, ডাক্তারে বলছে আগে বাচ্চা কনসাপের আগে যে আমের পেটসাপে ইনফেকশন হয়েছে, বুঝছেন? সেটা আমি আসতেছি, সেটা সবাইকে আমি বলেছি যে তলপেটের যে ব্যথাটা, নাভির গোড়ায় ব্যথাটা বা তার একটু নিচে যে ব্যথাটা, সেই ব্যথাটার আসলে প্রেগনেন্সিতে মেইন কারণ হলো ইউরিনে ইনফেকশন। হ্যাঁ, তো ইউরিনে যদি ইনফেকশন হয় অবশ্যই কি মানে বীজাণু দিয়ে আপনার ইনফেকশনটা হয়েছে সেইটা কোন ওষুধে এটা যাবে সেইটা পরীক্ষা করেই কিন্তু এই ওষুধটা আপনাকে নিতে হবে। প্রেগনেন্সিতে আপনি সব ধরনের অ্যান্টিবায়োটিক ইচ্ছা মতোই খেতে পারবেন না, খাওয়া উচিত হয় না। সেই জন্য একেবারে পেশাবটা নির্দিষ্টভাবে, এটাকে বলে কালচার সেন্সিটিভিটি, হ্যাঁ, সেই টেস্টটা করে আপনাকে খাইতে হবে। গেলেন পেশাবে জ্বালা পড়া, অমনি একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিল, তাতে কিন্তু হবে কি এরপর আর আপনার এই ওষুধগুলা কোনোটাই ধরবে না। আর প্রেগনেন্সিতে আমরা অযথা তেমন বেশি, খুব প্রয়োজন ছাড়া কিন্তু আমরা অত বেশি ওষুধ দিতে চাই না। আর ইনফেকশন আপনার যেহেতু একবার হয়েছে, হ্যাঁ, ওষুধ খাইছি, ওষুধ খাইয়ে বাচ্চা কনসেপ্ট করছেন আর খাওয়া ছাড়ান দিছি। তো বাচ্চা কনসেপ্ট করার জন্য ছাড়ান দিচ্ছেন, এখন কনসেপ্ট হওয়ার পরও তো আপনার সমস্যাটা হচ্ছে। অবশ্যই ওষুধের একটা নির্দিষ্ট সময়সীমা আছে যে 7 দিন বা 10 দিন আপনাকে দিয়েছিল। বাচ্চা হওয়ার পরও আপনার যেহেতু আগে ইনফেকশন একবার হয়েছে, আপনি বাচ্চা হওয়ার পরও ইনফেকশনের রেটটা কিন্তু আরো বাড়তে পারে। সেজন্য আপনার আবার দেখা উচিত, দেখে যদি ইনফেকশন হয় সেই অনুযায়ী অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত। এমনও আমরা দেখেছি যে প্রেগনেন্সিতে মানে বারবার ইনফেকশন হচ্ছে এবং এই যে রিপিটেড ইনফেকশন, এটা কিন্তু বাচ্চারও ক্ষতি করে। তখন আমরা কিন্তু হোল থ্রু আউট প্রেগনেন্সি 9 মাসও এমন দেখা যায় যে কাউকে একটা খুব ভেরি লো ডোজে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে রাখতে হয়। কারণ রিপিটেড ইউরিন ইনফেকশন কিন্তু শুধুমাত্র মায়ের জন্যই না, বাচ্চার জন্য অনেক ক্ষতিকর। সে বাচ্চা বড় হবে না, অনেক সময় বাচ্চা মারাও যায়। ইভেন সিমটম থাকে না, হ্যাঁ, কোনো ইউরিনের সিমটম নাই, এটাকে বলে অ্যাসিমটোমেটিক, মানে সিমটম নাই কিন্তু ইনফেকশন হয়ে বসে আছে। সেই জন্যই প্রেগনেন্সিতে বারবার ঘন ঘন যেটা ইউরিনটা টেস্ট করতে হয়। তো আপনার যেহেতু একবার ইনফেকশন হয়েছে, প্রেগনেন্সির আগে ইনফেকশনের হয়েছিল, চান্সটা কিন্তু আপনার বেশি। তো সুতরাং আমি এরকম পেশেন্টই কিন্তু 2-3টা পেয়ে গেলাম, তাই না? তো আমরা আরেকটা জিনিস যেটা অ্যাডভাইস করব, সবার পক্ষে সব সময় হয়তো গিয়ে পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব না, কিন্তু আপনারা যেহেতু কাজ করেন, সব সময় বাসায় কাজ করেন, একটু গরমের মধ্যে থাকেন, আবার সব সময় যে কাপড় পরে থাকেন সেখানেও একটু ঘাম বেশি হয়, এজন্য পানিটা প্রচুর পরিমাণে খেতে হবে। মাথা গরম থাকে। আচ্ছা, খুব ভালো, এই জন্য বললাম যে পানিটা প্রচুর পরিমাণে খেতে হবে। প্রেগনেন্সিতে বেশি করে পানি খাবেন, তাতে যখন ইউরিন ইনফেকশনের চান্সটা অনেক কমে যাবে। আমি আরেকটা কথা বলি, আপনারা কি ওষুধপত্র খাচ্ছেন? তো আয়রন, ক্যালসিয়াম এগুলা কিন্তু খেতেই হবে। না না, খেতেই হবে। এগুলা না খেলে কিন্তু আরো এনিমিক থাকবেন এবং বারবার আরো ইউরিন ইনফেকশন হবে।
এবং এনিমিয়া থাকলে, ক্যালসিয়ামের অভাব থাকলে বাচ্চা যেমন বড় হবে না, বাচ্চার ক্ষতি হবে, পরবর্তীতে আপনার ডেলিভারি হয়ে যাওয়ার পর আপনার অনেক অনেক উপসর্গ নিয়ে আপনি কিন্তু ভুগবেন। সুতরাং এই দুইটা জিনিস আপনাদের খেতেই হবে, যত কষ্টই হোক, যত কষ্টই হোক খেতে হবে। আর একটু পুষ্টিকর খাবার বলতে আমি বলছি যে আপনার প্রতিদিন মাছ, মাংস, ডিম, দুধ কিনে খেতে হবে এমন কোনো কথা নেই। আপনার আশেপাশে কাঁচা কলাটা, পেঁপেটা, তারপরে শাকসবজি, লাল শাক আপনারা করেন, এগুলো তুলে নিয়ে খাবেন, সবজিটা খাবেন। হ্যাঁ, এই যে এই জিনিসগুলো মেনে চললে কিন্তু অসুস্থতাটা কম হবে আপনার নিজের জন্য, প্লাস আপনার গর্ভের যে বাচ্চার জন্য, সন্তান তার জন্য কিন্তু প্রয়োজন। আপনাকে এগুলো খেতে হবে, ঠিক আচ্ছা। আছে? আচ্ছা বাবা, ধন্যবাদ। ধন্যবাদ, আচ্ছা, ধন্যবাদ। okay. দিদি, রুজিনার নাম লেখায় নাই, সে খুব ইচ্ছুক এখানে কথা বলতে আপনাদের সাথে। আচ্ছা, ওকে রোজিনা আপা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রোজিনা আপা কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি ভালো আছি আপা। আমি গর্ভবতী, আমার মানে 6 মাসে পড়ছে, অনেক পেটে ব্যথা করে। এটা কি প্রথম বাচ্চা? না, প্রথম একটা ছেলে, আচ্ছা, ছেলের বয়স কত? 5.5 বছর। আপনার বয়স কত? 23 বছর। এখন ডক্টর দেখাইছি তো পটুয়াখালী, উনি মানে আলট্রাসাউন্ড করছে, আমার নাকি অনেক সমস্যা বাচ্চার, বরিশালে 3 সপ্তাহ পর দেখাইতে বলছে। কি ধরনের সমস্যা বলছে আপনাকে? মানে যেরকম হওয়ার দরকার ওরকম নাকি হয় নাই, 3 সপ্তাহ পরে রেস্টে থেকে তারপর বরিশালে ডক্টর দেখাইতে বলছে। আচ্ছা, তাহলে তো আপনার পরীক্ষা নিরীক্ষা কিছু হয়েছে না? পেশাব পরীক্ষা এগুলো তো হয়েছে। মানে 2 মাসের সময় করছে, এইবার খালি আলট্রাসোনোগ্রাফ করছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো আবার ওই যে 3 মাস শেষ হলে তো আপনাকে এখন কিন্তু 5 মাস চলে না, 5 মাস শেষ 6 হয়ে মাসের, গেছে। 6 6 মাস। আপনি কি এই সময়টা 5 মাস বা 5.5 মাসে কোনো আলট্রাসোনোগ্রাম করেছেন? হ্যাঁ, এই 2-3 দিন আগে করছি। রিপোর্টটা নিয়ে আসেন নাই রোজিনা আপা? হ্যাঁ, নিয়ে আসছি। রিপোর্ট আনছেন? হ্যাঁ। ওই স্যারকে একটু দেন, আমাদের শফিক ভাইকে একটু দেন। রিপোর্ট নিয়ে তো ডাক্তারকে দেখান নাই? দেখাইছি, বরিশালে পটুখালি বসে তারে। আচ্ছা, তাহলে ওনারা কি ওষুধ দিছে? প্রেসক্রিপশন আপনাকে ব্যথার ওষুধ তো দিয়েছে না? ব্যথার ওষুধ দিছে না? কোনো ঔষধই দেয় নাই। শফিক ভাই বলবেন একটু প্রেসক্রিপশনটা দেখে? জি দিদি, এখানে যেটা মার্ক করা আছে উনি, এখানে ফেটাল প্রেজেন্টেশন ব্রেজ এট প্রেজেন্ট, আর একটা আছে আপনার এফএল যেটা আছে 20 mm আছে, ভেরি স্মল অ্যাকর্ডিং টু বিপিডি। আর লাস্টে যেটা অ্যাডভাইস বলা দেওয়া আছে সেটা আছে অ্যানোমালি স্ক্যান ফর ফার্দার ইভালুয়েশন। এটা কবে করা হয়েছে? এটা 13 মার্চ, তো কত সপ্তাহ বলেছে এখানে? অ্যাবাউট 21 হ্যাঁ, এই যে 21+ উইকস এখনো প্রেগন্যান্সি। এখানে যেটা মানে বাচ্চাটা উল্টা আছে, এখন বাচ্চা উল্টা থাকলে কোনো সমস্যা নাই, বাচ্চা সারাদিনই মুভমেন্ট করে আবার সোজা হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। অ্যানোমালি স্ক্যান মানে আমি যেটা বললাম যে সবচেয়ে ইম্পর্টেন্ট স্ক্যান হচ্ছে অ্যানোমালি স্ক্যান, মানে বাচ্চার জন্মগত কোনো ত্রুটি আছে কিনা। হ্যাঁ, এটা একটু সন্দেহ করছে। পানিটা কি বেশি আছে বলছে না? AFI কি বলছে? 20 জি হ্যাঁ, মানে AFI এখন 20 থাকার কথা না, জি। পানি বেশি। হ্যাঁ, তাতে ওরা সন্দেহ হচ্ছে যে কোনো জন্মগত ত্রুটি থাকতে পারে বাচ্চাটার। এটা তো নিশ্চিত হওয়া যায়, হ্যাঁ, মানে হয়। এই যে কি anomaly ধরনের scan। স্বামী কি করে রোজিনা আপা? কোম্পানি চাকরি করে। দুইজনে মিলে একটু আলোচনা করেন, এবং যে এই টেস্টের কথা লিখছে 2-1 দিনের মধ্যে করে ডাক্তার কি বলে, ওই যে আপা যেটা বলছে না, যে ধরেন একটা বাচ্চা যদি নানা ধরনের অসুবিধা নিয়ে জন্মায়, ধরেন মাথাটা বড় হইতে পারে, বা হয়তো চোখ মাথা নাই হতে পারে। হইতে পারে, অথবা বুদ্ধি হলো না, মানে ওই যে অনেক রকমের প্রবলেম। অনেক সময় এইসব গর্ভপাতের কথা বলতে হয় না, কিন্তু তারপরে সারা জীবন আপনি, পরিবার, বাচ্চাটা সবাই মিলে কষ্ট করার চেয়ে একটু সিদ্ধান্তও নিতে পারে। এগুলো কিন্তু স্বামীর সাথে, পরিবারের সাথে একদম আজকে কালকের মধ্যে আপনি সেটেল করে ফেলবেন, সাহস রাখবেন। একদম ওরকমই আমরা বলছি না যে আপনার বাচ্চা জন্মগত ত্রুটি আছে, কিন্তু যেহেতু পানিটা একটু বেশি, একটু সন্দেহ হচ্ছে, দেখে নেওয়াটাই ভালো। এই টেস্টটা করেই ফেলবেন, একদম আজকে কালকেই করে ফেলবেন, ঠিক আছে আপা? করে ফেলা উচিত। মানে আপনার জন্য ওষুধপত্র না, আপনার শুধু আমরা একটু পরামর্শ দিলাম, স্বামীর সঙ্গে বসেন এবং আজকে কালকের মধ্যে টেস্টটা করে সিদ্ধান্তটা নেবেন। সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ, এই বাচ্চাটা ভবিষ্যৎটা কি হবে, আপনাদের ভবিষ্যৎটা কি হবে, কেমনে রাখবেন, কেমনে পালবেন সেটা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, মনে জোর রাখেন, নিশ্চয়ই ভালো হবে। আচ্ছা, ওকে। তারপরে কে? কলি কিশোরী, তার সাথে কথা বলেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপা? ভালো আছি কলি, তুমি কেমন? হ্যাঁ ভালো।
আচ্ছা বলো। আপু, আমার পিরিয়ডের সময় অনেক সমস্যা হয়, আর সমস্যার মধ্যে অন্যতম হলো পেটে পেটে তো আছি, তারপর মাথা প্রচণ্ড ব্যথা করে, পেটে তো ব্যথা আছি, মাথা প্রচণ্ড ব্যথা করে, আর পুরো শরীর থেকে খালি ঘাম ঝরে। আর পেটে ব্যথার জন্য আমি প্রতি মাসেই রোলাক ইনজেকশন নিই, ওইটা নিলে একটু মানে ভালো থাকি। পরের মাসে আবার পেটে ব্যথার জন্য রোলাক্স নিতে হয়, এত ইনজেকশন পেটে নিতে ব্যথা? হয়? মানে এত ব্যথা, মানে ওই ইনজেকশনটা নিলে একটু কন্ট্রোল থাকে, পরের মাসে আবার। ট্যাবলেট খেলে ব্যথা কমে না? আমি কখনো খাইনি, তবে ইনজেকশন নিছি। কলি কতদিন ধরে এই এরকম? প্রতি মাসেই দেখা দেয় এরকম অবস্থা। তোমার মাসিক হয়েছে কত বছর হবে? এই 2-2.5 বছর, 2.5 বছর। তাহলে এই 2.5 বছর ধরে তুমি প্রতি মাসে রোলাক্স নাও? হ্যাঁ আপা, এটার জন্য একটু আচ্ছা, কিশোরীদের একটু সবার উদ্দেশ্যে বলেন। এটা তোমাকে বলছি, তোমার ব্যথাটা মাসিকের ব্লিডিংটা, রক্তটা কতদিন যায় তোমার? আমার 6 দিন থাকে। 6 দিন থাকে। ব্যথাটা শুরু হয় কবে থেকে? আগের দিন থেকে। আগের দিন থেকে। কতদিন থাকে ব্যথাটা? যদি ইনজেকশনটা নিই তাহলে একদিনের ভিতরে ক্লিয়ার হয়ে যায়, কিন্তু যদি না, না নিই। ইনজেকশন নিলে ব্যথা একদম বন্ধ? হ্যাঁ, বন্ধ। তাহলে তুমি কি কখনো ইনজেকশন না নিয়ে দেখেছো যে তোমার ব্যথাটা 24 ঘন্টা থাকে নাকি 48 ঘন্টা থাকে নাকি আরো বেশি থাকে? এরকম দেখেছো না? প্রথম দিকে দেখছি ওই সময় 2-3 দিন থাকে। তাহলে তুমি, আমার মনে হয় যে ইনজেকশন না নিয়ে তুমি যদি ব্যথাটা সহ্যই না করতে পারো, তুমি ট্যাবলেট খেয়ে দেখতে পারো। হ্যাঁ, HPR, যেটা আমি আগেও একবার বলেছি একজনকে, যে HPR ট্যাবলেটটা তুমি 500 মিলিগ্রাম একটা করে দিনে 3 বার খাওয়ার পর খাবে প্রথম 3 দিন অথবা 2 দিন, ব্যথা কমে গেলে বন্ধ করে দিবে, এটা নাও। আর তাছাড়া তোমার একটু আলট্রাসোনোগ্রাম করা উচিত যে তোমারও মানে এন্ডোমেট্রিওসিস কিনা। যদিও টিপিক্যাল এন্ডোমেট্রিওসিসের মন্য ব্যথা না, কিন্তু অনেক সময় এন্ডোমেট্রিওসিস কিন্তু মানে এটিপিক্যাল ফর্মেও আসতে পারে। ইভেন ব্যথা নাই কিন্তু এন্ডোমেট্রিওসিসে এত বড় বড় এন্ডোমেট্রিওমা। তা আমি মনে করি যে তুমি কিন্তু একটা আলট্রাসোনোগ্রাম করা উচিত। একটা কিশোরীদের সিভিয়ার এই যে পেন, এটাকে বলে ডিসমেনোরিয়া। ডিসমেনোরিয়াটা আমাদের মেডিকেল টার্ম। যদি ডিসমেনোরিয়া কিশোরীদের বেশি থাকে তাহলে কিন্তু 10% ডায়াগনোসিস হয় আইদার এন্ডোমেট্রিওসিস অথবা কনজেনিটাল, মানে জন্মগত ইউটেরাসের সমস্যা, হয়তো 2টা ইউটেরাস অথবা একটা এক্সট্রা ইউটেরাস যেখানে ব্লাডটা জমা হয়। সুতরাং অবশ্যই অবশ্যই এখানে কোনো এন্ডোমেট্রিওসিস আছে কিনা অথবা জন্মগত কোনো ওর জরায়ুতে ত্রুটি আছে কিনা সেটা অবশ্যই পরীক্ষা করে দেখা উচিত। এত সিভিয়ার ডিসমেনোরিয়া হয় যে তাকে ইনজেকশন নিতে হয়। তো তুমি দেখো ইনজেকশন না নিয়ে ট্যাবলেটে আসতে পারো কিনা, পাশাপাশি তোমাকে এত ব্যথা কেন এটা অবশ্যই মানে আলট্রাসোনোগ্রাম করে পরীক্ষা করে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে। আমি যেটা বললাম যে 100 জনের মধ্যে 10 জনেরই ডায়াগনোসিস হয় জন্মগত ত্রুটি আছে, সেই যে পোর্শনটা হয়তো কেটে ফেলে দিতে হয়, এরকম অনেক পাওয়া যায়। সেই জন্য এটাকে অবশ্যই অবহেলা করা উচিত হবে না। তবে ভয়ের কিছু নাই, আলট্রাসোনোগ্রাম করে ডায়াগনোসিস হলে কিন্তু এটার ব্যবস্থাও আছে। তখন হয়তো যদি এন্ডোমেট্রিওসিস হয় আমরা 3 মাস বা 6 মাস হরমোন দিয়ে দিলে ভালো হয়ে যাবে। সুতরাং চিকিৎসার কিন্তু প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এই সারা বছরই ইনজেকশন দিয়ে দিয়ে এটা করা যাবে না, ঠিক আছে? তখন চিকিৎসার ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। তো ধন্যবাদ। হ্যাঁ, অনেক ধন্যবাদ কলি। যাই হোক, কে আছেন এখন? এখন রাবেয়া আক্তার আছে, উনি একজন গর্ভবতী, উনি আপনার সাথে কথা বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাবেয়া আপা কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি বলেন। আমি গর্ভবতী। আর হ্যাঁ, আমার কয় মাস? আপনার বয়স কত রাবেয়া? 20 বছর। 20 বছর। প্রথম বাচ্চা? হ্যাঁ, প্রথম। আচ্ছা, বিয়ে হয়েছে কবে? 1 বছর হয়। 1 বছর, তাহলে ঠিক সময়। কোন ক্লাস পর্যন্ত? কোন ক্লাস? মেট্রিক পরীক্ষা দেই নেই। মেট্রিক পরীক্ষা দেওয়া হয়নি। ম্যাট্রিকের আগেই বিয়ে। আচ্ছা, স্বামী কি করে? স্বামী ওষুধের ফার্মেসিতে আছে। ও বাবা, তাহলে তো উনি তো অর্ধেক ডাক্তার, আপনার প্রচুর ডাক্তারি চালাবে সেই নাকি? আচ্ছা শুনি রাবে আপা, গর্ভবতী কয় মাস বললেন? 6 মাস। 6 মাস। কি সমস্যা হয়? আমার মাথা ব্যথা করে আর কোমর ব্যথা করে মাঝে মাঝে। কয়বার চেক আপ করাইছেন? 2 বার চেক আপ করাইছি, আর মাঝে মাঝে একটু ঘাড় ব্যথা করে। আপনাকে যে 2 বার চেক আপ করিয়েছেন সেখানে কি প্রেশার দেখা হয়েছে? প্রেশার ডাক্তার বলছে যে মাঝে মাঝে বাড়বে আর মাঝে মাঝে কমবে। ব্লাড প্রেশারটা মনে করেন মনে করো 120/80 আছে, কিন্তু এইটা তোমার জন্য বেশি কিনা, তোমার আগে কত ছিল
আগে যদি আরো কম থাকে তাহলে এই যে 80 হলো 90 থেকে এটা 80 কিন্তু তার জন্য বেশি। হ্যাঁ 90 থেকে 80 মাপছে। 90 থেকে 80 সেটা কিন্তু তোমার জন্য বেশি হতে পারে। হ্যাঁ এর হয়তো আগে হয়তো ছিল নিচেটা 50 বা 60 ছিল, এই যে 20 বেড়ে গেল বেশ একটা ডেঞ্জার সাইন। হ্যাঁ তো মাথা ব্যথাটাকে অবহেলা করলে হবে না, মাথা ব্যথাটার জন্য প্রেশার চেক আপ করতে হবে। প্রেশার যদি ঠিক থাকে তাহলে চোখের কোনো সমস্যা কিনা, কোনো সাইনোসাইটিস আছে কিনা এই জিনিসটাও কিন্তু দেখতে হবে। তো এই 3টা জিনিসকে যদি বাদ দিয়ে না থাকে তাহলে মাথা ব্যথার জন্য হয়তো আমরা কিছুটা অনেক সময় স্ট্রেস, অনেক সময় পড়াশোনা, অনেক সময় ফ্যামিলিয়াল প্রবলেমের জন্য অনেকের হতে পারে, সেটার জন্য আমরা মাথা ব্যথার জন্য প্যারাসিটামল ট্যাবলেট আমরা খেতে পারি। কিন্তু আমি যে 3টা কারণ বললাম সেই 3টা কারণকে অবশ্যই বাদ দিতে হবে, 3টা কারণ দেখে নিয়ে হতে হবে। প্রেশারটা এই অল্প বয়সের মেয়েরা যখন প্রেগনেন্ট হয় এই সময় কিন্তু তাদের একটা মানে প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন বলে, যে প্রেগনেন্সির জন্য প্রেশার এটা হয়। সেই প্রেশারটা যে একেবারে নিচেরটা 90 100 হইতে হবে তা কিন্তু নয়। কিশোরী মেয়েদের জন্য 80 বা 85 গেলেও কিন্তু সেটা তার জন্য বেশি যদি তার সিমটমসগুলো থাকে। তো সেই হিসাবে কিন্তু একজন বিশেষজ্ঞ চিকিৎসকের একটু শরণাপন্ন হতে হবে তোমার জন্য, যে মাথা ব্যথাটা কেন। অনেক দিন থেকে মাথা ব্যথাটা থাকলে সেটা কিন্তু যদি কোনো প্রেশার না পাওয়া যায় তাহলে একটু চোখের ডাক্তার দেখাতে পারো। অনেক সময় চোখের জন্য, সাইনোসাইটিসের জন্য মাথা ব্যথা হতে পারে। হ্যাঁ এটাই। আর বাচ্চার নাড়াচাড়াটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর এই অল্প বয়সী মেয়েদের যেটা যে পুষ্টিকর খাবার থেকে শুরু করে যেই ওষুধগুলা সেগুলা আমরা আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম, বিশেষ করে আয়রন আর ক্যালসিয়াম ডেলিভারির পরও অন্তত 6 মাস চালিয়ে যেতে হবে। এবং বাচ্চা যতদিন বুকের দুধ খাবে ততদিন কিন্তু খাবারের পরিমাণ এবং ওইগুলা চলবে। তলপেটে ব্যথা যদি শক্ত হয়ে যায় পেট তাহলে কিন্তু ইমিডিয়েট আলট্রাসোনোগ্রাম করতে হয়। অনেক সময় যে ফুল ছুটে যায়, অনেক সময় অনেক সমস্যা হয় জ্বরের ভিতরে বাচ্চার আশেপাশে, সেইটা যদি না হয় তাহলে কিন্তু আমি আগে অন্যদের যে পরামর্শটা দিয়েছি সেই পরামর্শ অনুযায়ী চলবে। আর ডেলিভারিটা আমি মনে করি অবশ্যই যেন হাসপাতালে, ঘরের মধ্যে না হয়ে হাসপাতালে হয় ডেলিভারি, নিকটবর্তী হাসপাতালে করাইছিলাম, ডাক্তার বলছে যে উল্টে আছে বাচ্চা। হ্যাঁ এখন বাচ্চা উল্টা থাকলে অত চিন্তার কিছু কারণ নাই, বাচ্চা সারাদিনই ঘুরে। হ্যাঁ আচ্ছা শেষের দিকে যে 36 সপ্তাহ বা 37 সপ্তাহ পরে বাচ্চা যেই অবস্থান করবে সেটাকে ধরতে হবে। তখন যদি উল্টা থাকে তখন কিন্তু অবশ্যই গিয়ে সেটা হসপিটালে ডাক্তারের নিয়ে কথা বলা যেতে পারে। এখন আর বাচ্চা উল্টা থাকলে অত চিন্তার কিছু কারণ নাই। হ্যাঁ ঠিক আছে, এটা বাচ্চা ঘুরে যাবে, ঠিক হয়ে যাবে। আচ্ছা ওকে, ভালো থাকেন রাবেয়া আপা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তাহলে আমি একজন দম্পতি দিচ্ছি ইমপ্লান্ট করতে, মিনারা বেগম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিনারা আপা কেমন আছেন? আল্লাহ ভালো পাক ভালোই রাখছে, আপনি ভালো আছেন? জি ভালো আছি আপা, বলেন। আমি তো ইমপ্লান্ট বড়া। হ্যাঁ মাথা ব্যথা করে, গিরে গিরে ব্যথা করে, হাত পা গিরে গিরে ব্যথা করে। আচ্ছা এই কতদিন হলো নিছেন? আমি 3 বার ইমপ্লান্ট বসছি, 3 বছর যে 9 বছর হয়েছে। 9 বছর মানে 3 টার্ম। বয়সটা কত হবে মিনারা আপা? 30 বছর। 30 বছর। বাচ্চা কয়জন? 3 জন, 2 ছেলে 1 মেয়ে। আচ্ছা ছোট জনের বয়স কত? ছোট মেয়ের বয়স 10 বছর। আপা আচ্ছা আপনি এই পদ্ধতিটার জন্য তো কোনো ডাক্তারই আপনাকে বলেছে যে আপনি এই পদ্ধতিটা নেন না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই পদ্ধতির জন্য কিন্তু আপনার এই সমস্যাগুলো হচ্ছে না। আপনার শরীরে হয়তো ক্যালসিয়াম বা ভিটামিন ডি যেটার জন্য ব্যথা হয়, হ্যাঁ ভিটামিন ডি এটা কিন্তু অত্যন্ত মানে প্রয়োজনীয় একটা জিনিস, এবং ভিটামিন ডির জন্য কিন্তু সারা শরীর জয়েন্ট সব কিছু ব্যথা করে। আপনি ক্যালসিয়ামটা বাজার থেকে কিনে খান, তবে ভিটামিন ডিটা একটু পরীক্ষা করে খাওয়া ভালো, কিন্তু এটা পরীক্ষাটা একটু ব্যয়বহুল। তার চেয়ে আমি বলবো আপনারা যদি সকালবেলা 11টা থেকে 2টা পর্যন্ত অন্তত আধা ঘন্টা বা 20 মিনিট হলেও একটু রোদে দাঁড়ান, প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাবেন। 2টা করে ক্যালসিয়াম ট্যাবলেট খাবেন। ক্যালবো ডি যেটা খেতে পারেন সকালে একটা রাতে একটা, অথবা ক্যালবোরাল যেটার মধ্যে 1250 মিলিগ্রাম, সেখানে ভিটামিন ডি আছে, ওইটা আপনি একটা করে খাবেন। ওনার যে এত ব্যথা সারা শরীরে গিরায়, উনি একবার যদি সম্ভব করে দেখতে পারে, তা না হলে ডি রাইস ট্যাবলেট যেটা 20,000 ইন্টারন্যাশনাল ইউনিট, এটা যদি একটা করে উনি
15 দিন খায় তাহলেও খেতে পারে। আর আপনি যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটা নিচ্ছেন এটা ভালো, এটা আপনাকে যেহেতু স্যুট করে গেছে এটার জন্য কোনো অসুবিধা হচ্ছে না। পাটা মুখটুক যদি কি ফুলে যায় তাহলে সেটা প্রজেস্টেরনের জন্য হতে পারে, কিন্তু আপনার তো যেহেতু 3 বার নিয়েছেন আপনার, আমার মনে হয় না যে সেটার জন্য কোনো সমস্যা হচ্ছে। আপনার ক্যালসিয়াম বা ভিটামিনের ঘাটতি আছে আমার যেটুকু মনে হয়। ঠিক আছে মিনার আপা, ওই যে কাশেম স্যার লিখে দিবেন। হ্যাঁ লিখে দিবেন, আপনি লিখে দিচ্ছেন আপনাকে। আচ্ছা, আমার পেটসাবের সমস্যা, ওই পেটসাবে ধরলে তল পেট ব্যথা করে, আর মেন্স হইলে চাকা চাকা নামে। এই যে মাসিকে চাকা চাকা রক্ত যায়, এটার জন্য কিন্তু দেখতে হবে জরায়ুতে কিছু হয়েছে কিনা, ছোট একটা টিউমার আছে কিনা, অথবা 3-4টা বাচ্চা থাকলে যাদের হয়, হ্যাঁ, সেটা এডিনোমায়োসিস বা এন্ডোমেট্রিওসিস নামে 2টা অসুখ আছে, সেগুলো হয়েছে কিনা এটা দেখে ওইটার ব্যবস্থা নিতে হবে। এবং এই চাকা রক্ত কমার জন্য কিন্তু ওষুধ লাগবে, হরমোন ওষুধ লাগবে। আমি একটা ওষুধ বলবো, অন্তত যে কারণেই হোক এই চাকাটা কমার জন্য মাসিকের প্রথম 5 দিন একটা ওষুধ খেতে পারে। অবশ্যই এটা জরায়ু পরীক্ষা করে আমাদের ডায়াগনোসিসটা, সঠিক রোগটা আমাদের বের করতে হবে। কিন্তু আমি একটা ওষুধ দিয়ে দিচ্ছি, মাসিকের প্রথম 5 দিন খেলে রক্ত একটু কম পরিমাণে কম যাবে। চাকা চাকা রক্ত যাওয়ার পিছনে অবশ্যই একটা কারণ আছে, এবং এই ব্লিডিং এর জন্য ওনার এনিমিয়া হচ্ছে একদম, হ্যাঁ, দেখলে বোঝা যাচ্ছে। আর এই যে গায়ে ব্যথাটা সবই ওইটার একটা ধারাবাহিকতা একটা হতে পারে। তো যেটা খাবে ক্যাপসুল ট্র্যাক্সিল 500 মিলিগ্রাম একটা করে দিনে 3 বার, মাসিকের প্রথম দিন থেকে 5 দিন, এইটা প্রতি মাসে 5 দিন খাবে। পাশাপাশি আয়রন ক্যাপসুল ডেইলি একটা করে উনি খাবে 3 মাস, ঠিক আছে, এইটা খাবে। এবং প্লাস আমি যেটা এর আগে বললাম ক্যালসিয়াম, ভিটামিন ডি, এটাও খেতে পারে। কিন্তু ওনার এই চাকা রক্ত যাওয়ার পেছনে কি কারণ এটা কিন্তু বের করতে হবে। এনারা পরীক্ষা করাবেন আর ওই যে ওষুধ লিখে দিচ্ছে, ওষুধটা খাবেন। ওয়ালাইকুম আসসালাম। আমরা শেষ করব শফিক ভাই। জি, অনেক অনেক ধন্যবাদ। আর মানে অনেকে আমরা যেটা বলছি যে পেশেন্ট অনেক প্রত্যেক দিনই তাই হয়, সবার সাথে তো আর কথা বলা হয় না, কিন্তু একজনের সমস্যার সঙ্গে আরেকজনের কিছু না কিছু মিল থাকে। আর হয়তো যদি এর বাইরে যদি কোনো কিছু থাকে যে এই সমস্যাটা আলোচনা এখনো হয়নি, সেটা নিয়ে অনেক সময় সরাসরি আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক তার সঙ্গে আপনারা যারা থাকেন তাদের মাধ্যমে আমাদের যারা এই অনুষ্ঠানে পার্টিসিপেন্ট, যারা অংশ নিতে আসেন, তারা যোগাযোগ করেন, কথা বলেন। এইটাই এই অনুষ্ঠানের সৌন্দর্য। এবং আমরা আশা করি এই প্রোগ্রামের মাধ্যমে কিছুটা হলেও মানুষের এবং গ্রামের মায়েদের কিছুটা হলেও একটু সুবিধা হয়, উপকার হয়। অনেক ধন্যবাদ আমাদেরকে এইভাবে সহযোগিতা করবার জন্য। দিদি আপনাদেরকেও, বিশেষ করে স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস বিশ্বাস করি যে আজকের যে উঠান বৈঠক বলেন, প্রোগ্রাম বলেন, যাই বলেন, আজকে এবং কালকের মধ্যে প্রত্যেকটা বাড়িতে আরেকটা উঠান বৈঠক হবে প্রত্যেকের মাধ্যমে। এটা সবাই আলোচনা করবে যে এইটা জিজ্ঞাসা করছে, এই সমস্যা আলোচনা হয়েছে। বিশেষ করে এখন এই যে ফাল্গুন মাস, এখন যে বাড়ির আলে আলে মানে বাড়ির পাশে গাছের ছায়া বিকেলবেলা সবাই বসবে, এটা কিন্তু আলোচনা হবে এবং যে মোটামুটি সারা ইউনিয়নই ছড়াই যাবে এটা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ শফিক ভাই আমাদেরকে সহযোগিতা করবার জন্য। আপা কৃতজ্ঞতা শেষ নেই, আবার পাবো, কিছু নাই। এটা আমার একটা দায়িত্ব যে সবার জন্য বসা। এবং আমি মানে আবারও সরি বলছি যে আমি সবসময় ডাকলে কিন্তু চেষ্টা করব। সরকারি চাকরির লোড আমার অনেকটা এখন কমেছে, তো আমি অবশ্যই চেষ্টা করব। করোনার জন্য হয়তো একটু কম আসা বের হওয়া হয়, তো আসলে আসতে ভালো লাগে, মনে হয় যেন প্রতিবারই আসবো। ইনশাল্লাহ চেষ্টা করবো আসতে। মুন্নি, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাকে ডাকেন এবং সুন্দর করে উপস্থাপনা করেন। সবকিছু না, আমি মোটেও বিরক্ত মনে করি না। এটা আমার অধিকার, আপনার অধিকার, এবং আপনি তো দেশের মানুষের জন্যই করছেন, এটা একটা সেবামূলক কাজ। এবং অত্যন্ত ধন্যবাদ সকল কলাকুশলীদের, ধন্যবাদ এটিএন নিউজকে, ধন্যবাদ যে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। অনেক ধন্যবাদ। আমরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইএম ইউনিটের সহযোগিতায় এই অনুষ্ঠানটি করে থাকি। আগামী সপ্তাহে আবার নতুন কোনো জায়গায় দেখা হবে। সেই পর্যন্ত নিশ্চয়ই থাকবেন এটি নিউজের সঙ্গে।